তারা দেশের বাইরে অনেক বড় বড় কম্পিটিশন করতে পারবে এবং গোল্ড মেডেল বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবে। রোবট সাবমেরিন, এটা হচ্ছে সাবমেরিন হিসেবে কাজ করে। গেমিং আইটেম থেকে শুরু করে রোবোটিক্সের সব জিনিস হচ্ছে এখানে তৈরি করা হয়। বাংলাদেশ হচ্ছে কি যে আমরা ছোট ছোট যারা আছি তারা আসলে অল্প টাকার মধ্যে অনেক ভালো কিছু করার চেষ্টা করি, আসলে এটা হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। আমি ডালিয়া। আজকের পর্বে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন। তিনি একজন তরুণ বিজ্ঞানী এবং তরুণ গবেষক, একজন রোবোটিক বিজ্ঞানী। আমাদের সাথে ওনার সফলতার গল্প শেয়ার করতে আসছেন। রিসেন্টলি উনি নাসা ঘুরে আসছেন ওনার মুন প্রজেক্ট নিয়ে, যেটা নিয়ে আমরা গর্বিত এবং খুবই উৎসাহিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের অতিথির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ রিফাত হোসাইন আজকে আমাদের সঙ্গে আছেন দ্য নেক্সট জেন শোতে। ধন্যবাদ, আমি এখানে উপস্থিত হতে পারে অনেক আনন্দিত। আমরা খুবই গর্বিত আপনাকে নিয়ে। সারা দেশবাসী খুবই খুবই গর্বিত যখন আমরা নিউজ দেখি যে আপনাদের টিম আরও আপনাদের যে প্রযুক্তি উদ্ভাবন যে জিনিস আপনারা নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে, সেটা আবার ফ্লোরিডায় যাচ্ছে মনে হয়। ফ্লোরিডা থেকে আমরা কম্পিটিশন করে এসেছি, এখন যাব হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। বাহ, দারুণ। দেখেছেন তো, ওনারা কিন্তু একেবারেই বসে নেই। এটাকেই বলে যে উনি শুধুমাত্র স্বপ্ন দেখেন না, উনি স্বপ্ন তৈরি করেন। এবং আচ্ছা, আপনি মুন প্রজেক্ট নিয়ে যদি আমরা একটু জানতে চাই। মুন মানে চাঁদের একদিন পৃথিবীতে মনে হয় 29.5 দিনের সমান। সেক্ষেত্রে ভবিষ্যতে কি আমরা চাঁদে গিয়ে বসবাস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। সেটা তার আগে মনে হয় আপনার রোবটরা যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি। তো আমার মূলত কনসেপ্টটা ছিল যে হচ্ছে মুন রোভার, যেটা হচ্ছে চাঁদে যাবে এবং চাঁদে গিয়ে হচ্ছে সয়েল স্যাম্পল কালেকশন করবে এবং হচ্ছে টেরেন ম্যাপিং করবে। সয়েল স্যাম্পল বলতে চাঁদের যেই বালি আসে সেটা হচ্ছে স্যাম্পলটা সে কালেকশন করবে, কালেকশন করে হচ্ছে ডেটাটা আমাদেরকে পাঠাবে। তো সেই জন্য হচ্ছে সেই প্রসেসটা নিয়ে হচ্ছে কাজ করা ছিল আমাদের, এবং আমরা একটা রোভার তৈরি করি এবং সেটা নিয়ে হচ্ছে নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ 2025, সেখানে আমরা কম্পিটিশনটা করতে পারি। আচ্ছা, নাসায় কতদিন ছিলেন আর আপনারা এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লেগেছে? আসলে সময় তো অনেক লেগেছে, যেমন হচ্ছে প্রায় 6 মাসের মতো সময় লেগেছে। এটা আমরা রাত দিন আমরা ওইটা নিয়ে অনেক পরিশ্রম করেছি, অনেকবার তৈরি করেছি, অনেক ডেমো তৈরি করেছি। যেমন হচ্ছে 6টা ডেমো তৈরি করেছি আমরা। সেখান থেকে দেখা যাচ্ছে যে একটু মানে আমরা যেরকম চাচ্ছি ওইরকম হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটাকে আবার ভেঙে আবার নতুন অনেক কম্পোনেন্ট দিয়ে অ্যাড করে আমরা আসলে নতুন করে মেক করেছি, এবং সেই ফাইনাল যেটা ছিল সেটা হচ্ছে আমরা নাসাতে নিয়ে যেতে পারি আর কি। সত্যি খুবই কঠিন এবং দুর্দান্ত বা হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট। কিন্তু আপনারা নিজেরা কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? যেমন আমরা এখানে অনেকগুলো চ্যালেঞ্জই ফেস করেছি। যেমন সয়েল স্যাম্পল কালেকশনের যে মেকানিজমটা থাকে, সেই মেকানিজমটা কিভাবে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে অনেকভাবেই তো মেকানিজম অ্যাড করা যায়, যেটাকে গ্রিপার ইউজ করতে পারি, তারপর আর্ম ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা একটা গ্রিপার ইউজ করেছিলাম। আমরা আর্ম ইউজ করে দেখেছিলাম, যারা আসলে এইসব ফিল্ডে তারা আসলে বুঝতে পারবে যে আসলে গ্রিপার ইউজ করলে কি হবে, আর্ম ইউজ করলে কি হবে, এবং সয়েল স্যাম্পল অনেকভাবে কালেকশন করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল সয়েল স্যাম্পল কালেকশন। তারপরে ছিল হচ্ছে আমাদের যেমন ডিফারেন্সিয়াল মেকানিজম, যেটা হচ্ছে উঁচু নিচু জায়গার মধ্যে সে স্টেবল থাকতে পারবে কিনা, সেটা নিয়ে হচ্ছে আমাদের অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা হয়ে লেগেছে এবং সেটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি ইনশাআল্লাহ। জি, আপনি অলরেডি সায়েন্টিস্টদের মধ্যে স্টার। আপনাকে প্রায় আমরা নিউজে দেখি, খবরের কাগজ থেকে শুরু করে যে অনলাইনের ভিডিও নিউজগুলোতে দেখি আপনার রোবট পানির নিচেও কাজ করতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে পানির নিচে যেটা কাজ করতে পারে এটা হচ্ছে রোবোসাব। রোবোসাব বলতে বোঝা হচ্ছে যেমন রোবট সাবমেরিন, এটা হচ্ছে সাবমেরিন হিসেবে কাজ করে। এটা হচ্ছে আপনার ইউএসএ তে একটা কম্পিটিশন হয় রোবোসাব 2025, আমরা যেটা আগেরবার কমপ্লিট করে এসেছি। আপনারা হাঙ্গর 2.0 নাম দিয়েছে। হ্যাঁ, মানে এর আগে যেটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে হাঙ্গর 1.0, আর এটা হচ্ছে হাঙ্গর 2.0। বাহ, দ্বিতীয়বারের মতো। তো ওইটার একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাকে এখন অনেক আপডেট করা হয়েছে এবং অনেক আপডেট করে আমরা এটা তৈরি করেছি। এটা কি কাজ করবে? এটা অলরেডি আমরা হচ্ছে ওয়াটার টেস্টিং করেছি, সব কম্পোনেন্ট অ্যাড করেছি। যেমন এটা আমাদের জেসন ওয়ারিং ন্যানো দিয়ে কাজ করে এবং মাদারবোর্ডটা হচ্ছে জেসন ওয়ারিং ন্যানো। তো এবং বিভিন্ন কম্পোনেন্ট আছে সেখানে, সেগুলো দিয়ে হচ্ছে এটাকে আমরা কানেকশন করে তারপর হচ্ছে সবকিছু যদি দেখি যে না ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে ওয়াটার টেস্টিং করি। ওয়াটার টেস্টিং করার পর যদি সবকিছু দেখি যে না অল ওকে, এখানে ওয়াটার কোনো লিকেজ হচ্ছে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমরা একটা সাকসেস একটা পয়েন্ট ধরতে পারি। তারপরে এটাকে আমরা আরো ডেভেলপ করি,
তারপর দেখা যাচ্ছে যে ওয়াটার প্রুফিং, এটা হচ্ছে মেইন একটা জিনিস, খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হচ্ছে ওয়াটার প্রুফিং। আচ্ছা। তো ওয়াটার প্রুফটা হচ্ছে করাটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, আমরা এটা করতে পেরেছি। ফার্স্ট বারই হচ্ছে আমাদের এটা ওয়াটার প্রুফ হয়ে গেছে আর কি। আমি ওইখানে হচ্ছে মেকানিক্যাল লিড হিসেবে আছি, আর আমাদের টিমের নাম হচ্ছে ম্যাঙ্গেল সাব, আর আমাদের যেই অর্গানাইজেশনটা সেটা হচ্ছে টেক অটোকার্স। জি। যে বয়সে মানুষ প্রযুক্তি ব্যবহার করতে শিখে সে বয়সে আপনারা প্রযুক্তি উদ্ভাবন করছেন নিত্যদিন, এবং আমরা জানতে পারি আপনার নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, আপনি রোবট অর্ডারও নেন। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসেবে কিভাবে আপনাকে আমরা রোবট অর্ডার দিতে পারি? যেমন ধরেন ঘরের বেসিক যে কাজগুলো, serving robot, সার্ভিং যে রোল থাকে, বা হেল্পিং হ্যান্ড, কখনো একা থাকলে আমার চা বানাতে ইচ্ছে করে না, বা টিভি রিমোটটা একটু চাই, সেক্ষেত্রে এই ধরনের রোবট ভবিষ্যতে বাংলাদেশে আসবে কিনা? অবশ্যই আসবে, অলরেডি বাংলাদেশে এসেছে। তো সেটা নিয়ে হচ্ছে ডেভেলপমেন্টের কাজ করছি আমরা। যে আমার একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে যে ছোট একটি কোম্পানি, যেটা হচ্ছে মেশিন হাব নামে পরিচিত। সেটা হচ্ছে আমি গেমিং আইটেম থেকে শুরু করে রোবোটিক্সের সব জিনিস হচ্ছে এখানে তৈরি করা হয় আর কি। রোবট বলতে যে কেমন খরচ পড়তে পারে এমন জাদুকরি রোবটের মানে অর্ডার যদি আমরা করতে যাই? রোবোটিক্স ইন্ডাস্ট্রিটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি চাইলে হচ্ছে যে অল্প টাকা করতে পারবেন, আপনার মন মতো হবে না। সেক্ষেত্রে মন মতো করতে হলে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কোটি কোটি টাকা হচ্ছে ইনভেস্ট করলে দেখা যাচ্ছে ওইরকম ভাবে রোবট আমরা তৈরি করতে পারবো। বাহ। বাংলাদেশ হচ্ছে কি যে আমরা ছোট ছোট যারা আছি তারা আসলে অল্প টাকার মধ্যে অনেক ভালো কিছু করার চেষ্টা করি, আসলে এটা হয়। আর অন্যান্য দেশে আমি যে অনেক কম্পিটিশন করে এসেছি, আমি দেখেছি যে ওদের যে টেকনোলজি ওটা অনেক হাই, অনেক কম্পোনেন্ট অনেক, ওরা হচ্ছে অনেক অনেক প্রাইস বেশি দিয়ে করে, সেটা হচ্ছে আমরা লো প্রাইসের মধ্যে অনেক ভালো কিছু করার চেষ্টা করি। আচ্ছা, আপনারা এই পর্যন্ত কটা দেশে নিয়ে গেছেন আপনাদের প্রজেক্ট এবং আপনাদের অ্যাচিভমেন্টের ব্যাপারে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, আমাদের টিমের অনেক অ্যাচিভমেন্ট আছে, যেমন হচ্ছে আমরা ওয়াইস করেছে, যেটা হচ্ছে মালয়েশিয়াতে হয়। তারপর হচ্ছে টার্কিতে কিছুদিন পর যাব, তারপর হচ্ছে ইন্দোনেশিয়াতে কম্পিটিশন হয়, তারপর এই আমেরিকাতে তো হয়। এরকম ভাবে বিভিন্ন কম্পিটিশন হয় বিভিন্ন দেশে। এই যে এতগুলো দেশে কম্পিটিশন হয় এবং আপনাদের অনেক মেম্বার্স, হ্যাঁ অনেক তো মেম্বার, সবার যাওয়া আসা, ট্রান্সপোর্ট খরচ থেকে শুরু করে রোবট বানানো, আপনারা ফান্ড কালেক্ট করেন কোথা থেকে? এটা আসলে যার যার নিজস্ব ফান্ডিং আসলে যাওয়া হয়। আসলে সরকার থেকে যদি আমাদের দেখা যায় সাপোর্ট করা হতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক ভালো কিছু করতে পারতাম। যেমন হচ্ছে যে অনেক স্টুডেন্টই চায় যে না, সে হচ্ছে দেশের বাইরে কম্পিটিশন করতে যাবে, কিন্তু মেইন সমস্যাটা হয় তাদের ফান্ডিং এ। আচ্ছা, তো তাদেরকে যদি ফান্ডিং করা হয়, সেক্ষেত্রে দেখা যায় তারা অনেক ভালো, দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারবে, এবং দেখা যায় তারা দেশের বাইরে অনেক বড় বড় কম্পিটিশন করতে পারবে এবং গোল্ড মেডেল বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবে। তো বাংলাদেশের জন্য গৌরব একটা বিষয় আর কি। জি জি জি। এবং আপনার শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বকে ছাড়িয়েও আপনাদের এখন দৃষ্টি হচ্ছে মুন এবং মার্স। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আপনার মার্স এবং মুন নিয়ে যে প্রজেক্ট, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, ভবিষ্যতের চিন্তাটা হচ্ছে অনেক ইউনিক একটি চিন্তা ভাবনা, যেটা হচ্ছে যে আমাদের যে রোবটটা ছিল ওইটাকে আমরা আরো অনেক ডেভেলপ করতে চাই, ডেভেলপ করে তারপর হচ্ছে আমরা ওইটাকে তৈরি করতে চাই আরো সুন্দরভাবে। এবং ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে আমরা যেমন টপ 10 হয়েছিলাম, আমরা টপ ফার্স্ট হতাম, কিন্তু কিছু ভুলের কারণে হচ্ছে আমরা ফার্স্ট হতে পারিনি, কিন্তু আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে শীর্ষে আছে। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 হই আর কি। তো দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 8,000 টিম এখানে পার্টিসিপেট করার জন্য আবেদন করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 72টা টিম সেখানে সিলেকশন হয়। সেক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে আমাদের একটি টিম, আমরা এখানে সিলেকশন হতে পারি। জি, আমরা পত্রিকাতেই দেখতে পেরেছি এবং জানতে পেরেছি এই আপনাদের প্রজেক্টের জয় জয়কার, এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আপনারা। আবারও অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা, আমার তো আরেকটা ব্যাপারে জানার খুবই ইচ্ছা, আসলে কি এলিয়েন আছে পৃথিবীতে? এলিয়েন আসলে পৃথিবীতে বলতে বাংলাদেশের মানুষই হচ্ছে এলিয়েন। বাংলাদেশের মানুষই এক একটা এলিয়েন। মানে মানে এটা কেন? এলিয়েন বলতে আসলে কিছু নাই, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে দেখা যাচ্ছে যে আমরা যারা অনেক পরিশ্রম করে রোবোটিক্সের কাজ করি, দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে কোনো সাপোর্ট পাই না আমরা। ঠিক আছে, যেখানে নর্মাল যেই আমাদের মিউজিক শো হয়, যে নর্মাল যেই কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো আছে বাংলাদেশের যে লো কোয়ালিটি, সেগুলোই দেখেন কিন্তু অনেক মানুষ অনেক পছন্দ করে। সেই ক্ষেত্রে আমি আসলে মানুষকে বলি যে আসলে ভালো কিছুর দিকেও তাদেরকে ফোকাস রাখা অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে তাদেরকে আমি এলিয়েন হিসেবেই দেখি আর কি। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে যে আসলে এটা খুবই
যোগ ছিল মনে হয় আপনার। হ্যাঁ, হ্যাঁ। জি, এবং যেটা মনে হয়েছে আমরা যখন খবরের কাগজে দেখি আমরা ভালো নিউজের বদলে যে এই যে আপনারা অসাধারণ কাজ করে দেশের নাম উজ্জ্বল করছেন জি। দেশের বাইরে, সেই খবরগুলো বড় করে ছাপানো দরকার, তাই না? মানে মানুষ যত পজিটিভ নিউজ দেখবে, দেশের সম্পর্কে জানবে, তত মানুষের মধ্যে তত ওই বেশি আগ্রহ জাগবে। আগ্রহ জাগবে এবং কনফিডেন্স আসবে, নিজের দেশ সম্পর্কে জানবে। হ্যাঁ, এটা তো আমাদের দেশের জন্যই ভালো যে আমাদের রোবোটিক্স এর কাজ কিন্তু শুধু আমি করি তা কিন্তু না, অনেক মানুষ আছে যারা হচ্ছে রোবোটিক্স এর কাজ করে এবং অনেক স্টুডেন্ট আছে তারা করতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা আগ্রহ এরকম ভাবে পায় না, কনফিডেন্স পায় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যদি কনফিডেন্স দেওয়া হয়, তাদেরকে যদি দেশের জন্য যদি অনেক ভালো ভালো জিনিস যেরকম হচ্ছে মেক করার জন্য একটা ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া হয়, হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনেক ভালো কিছু করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে কত বছর হচ্ছে আপনি রোবট বানাচ্ছেন এবং আপনার বাধাগুলো কি ছিল? আচ্ছা, আমার রোবোটিক্স জার্নিটা শুরু হয় আমি যখন ক্লাস 4 অথবা 5 এ পড়াশোনা করি তখন থেকে, মানে অনেক ছোটবেলা থেকে। তো তখন কি হতো যে একটা টয় নিয়ে আসছি, সেটাকে হচ্ছে পুরোটা ভাঙতাম। তো ভেঙে ভিতরে যেই মোটরগুলো ছিল সেগুলো দিয়ে অন্য নতুন নতুন জিনিস আসলে তৈরি করতাম। তারপর হচ্ছে যে আমি হচ্ছে দোলাইখাল নামে একটা জায়গা আছে যারা হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করে, তারা অবশ্যই জানবে যে দোলাইখাল নামে একটা জায়গা আছে, সেখানে অনেক পুরনো পুরনো জিনিস আচ্ছা। বিক্রি করা হয়। তো সেখান থেকে নিয়ে আমি দেখা যাচ্ছে অনেকগুলো পুরনো জিনিস নিয়ে আমি নতুন একটা স্ট্রাকচারে হচ্ছে ক্রিয়েট করি তাদেরকে। তো করে হচ্ছে নিজের অনেক ভালো লাগা থেকে আসলে এই কাজগুলো করি আর কি। জি, একটা একটা সময় যে আমরা এখন জানি যে জাপান নাম শুনলেই মনে হয় যে হ্যাঁ ওখানে রোবটের উৎপাদন হয় সবচাইতে বেশি, বা রোবট নিয়ে চর্চা করা হয়, এবং আমাদের বাংলাদেশ নাম শুনলে একদিন শেষ দিন আসবে যে এখানে রোবট Robotics। নিয়ে, হ্যাঁ, রোবোটিক্স অনেক এগিয়ে গেছে এবং দেশ বিদেশ ছাড়িয়ে অন্যান্য প্ল্যানেটেও চলে গেছে আমাদের বাংলাদেশের রোবট। যেমন হচ্ছে আমি যেহেতু মেকাট্রনিক্স নিয়ে স্টাডি করি, তো সেটা কি? মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এর একটা কম্বিনেশন সাবজেক্ট, যেখানে আপনার ইলেকট্রনিক্স পড়তে হবে, মেকানিক্যাল পড়তে হবে, কম্পিউটার পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। হ্যাঁ ম্যাথ তো অবশ্যই আছে। তারপর হচ্ছে দেখা যায় সবগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে হবে। তারপর হচ্ছে মেকাট্রনিক্স এর যেরকম হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করতে হবে। তো যেই এখানে যে মেকাট্রনিক্স যিনি হচ্ছে আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন, তিনিও কিন্তু জাপানি ছিলেন, তেৎসুয়া মোরি তার নাম। তিনি হচ্ছে জাপানি একজন বিজ্ঞানী ছিলেন। তো তিনি হচ্ছে মেকাট্রনিক্সটা আবিষ্কার করেছেন আর কি। বাহ, দারুণ। আচ্ছা রিফাত, জি। আমরা আবার আসি আপনার নাসার প্রজেক্ট নিয়ে, কারণ এটা নিয়ে আমরা খুবই খুবই এক্সাইটেড। জি, জি। এই যে আপনি নাসার জন্য যে প্রজেক্টটা বানালেন মুন রোবট প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা আপনার কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে, কত ঘন্টা দিনে আপনার কাজ করতে হয়েছে, কারা কারা ছিল আপনাকে সহযোগিতা করার জন্য? অনেকেই ছিল, বিশেষ করে আমার পরিবার ছিল, পরিবারের মধ্যে অনেকেই ছিল এবং অনেকেই সাপোর্ট করেছে। যেমন আমার স্যার সাপোর্ট করেছে, যেমন আমি হচ্ছে সিপিআই ম্যানেজমেন্ট টেকনোলজিতে স্টাডি করি, এটা একটা পলিটেকনিক স্টাডি করি আমি। তো পলিটেকনিক হচ্ছে আমি সর্বপ্রথম কারিগরি শিক্ষা বোর্ড, আমি সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশে যে নাসাতে কম্পিটিশন করতে গিয়েছি আর কি। সেই ক্ষেত্রে সরকার হচ্ছে আমাকে ফান্ডিং করেছিল, কারিগরি শিক্ষা আপনি বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রথম funding। সেই ফান্ডেড হচ্ছে স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফান্ডিং করেছিল। আচ্ছা, সরকার মানে থেকে প্রথম ফান্ডিং স্টুডেন্ট, মানে প্রথম হচ্ছে আমাকে, মানে কারিগরি শিক্ষা বোর্ডে প্রথম আমি নাসাতে গিয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা খুবই সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। জি, আমরা শুনতে চাই আরো। যেমন এটা যাওয়ার একটা আমার শখ ছিল ছোটবেলা থেকে, যে নাসা অনেক শখ ছিল ছোটবেলা থেকে। ইভেন আমারও স্বপ্ন যে আমি কোনোদিন নাসায় যাব। ইনশাল্লাহ, আমার ইচ্ছা থেকে আসলে এটা আগ্রহটা হয়। তো আমি একটা ছোট একটা বিষয় বলি যে আমার ফেসবুকের প্রোফাইলে আমার নাসা একটা লোগো আছে, রাইট? তো পিছনে একটা মানে যেই ওয়ালপেপারটা থাকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, সেখানে আমি 2022-এ আমি একটা কভার ফটো আপলোড করি, সেটা হচ্ছে নাসার একটা লোগো দিয়ে। তো এই লোগোটা আমি তখন আপলোড করেছিলাম আমার শখের বসে, যে এই লোগোটা থাকবে, আমার ভালো লাগতেছে। প্রায় আমার 3 বছর পর আমি রিয়েলে নাসাতে গিয়ে সেখানে আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা। এইটাই কি বলে ম্যানিফেস্টেশন? মানে ম্যানিফেস্টেশন মানে কি, মানে আমি এটার জন্য প্রে করলাম, আমি ওখানে অলরেডি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে আসলে সেটা সময় সাপেক্ষ আর কি। নিজে বসে সেখানে হচ্ছে ছবিটা তুলে আর কি। দুর্দান্ত, সেটাই আমার জন্য সুন্দর। সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার লাইফে। ওয়াও। এন্ড দেন এই যে যখন আপনি এই রোবটটা বানালেন, বা যে কোনো কিছু রোবট বানাতে হলে সবার প্রথমে কি চিন্তা আসে, মানে কোন কি কি চিন্তা ক্লিক করে যে ওখান থেকে আপনি দারুণ রোবটটা বানিয়ে ফেললেন? তো প্রথমে আসলে মানে কোশ্চেনগুলো বুঝতে হবে যে সে কি চায়, মানে কেমন রোবট সে তৈরি করতে চায়।
তো ধরেন সে একটি রোবটের কথা বললো, সেটা হচ্ছে ওইরকম যেমন রোবট যে হাত পা থাকবে, আসলে এটাই কিন্তু রোবট না। রোবট হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি রোবট হতে পারে, বিভিন্ন রকমের রোবট হতে পারে। তো সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে যে নিজের মনের ভিতর থেকে, মানে নিজের মাইন্ডের মধ্যে একটা সেট করে দিতে হবে যে এইভাবে এভাবে কাজ করবে, আমি কিভাবে তাকে কাজ করাতে পারি। তো একটা 3D ডিজাইন তার মনের ভিতর থেকে হচ্ছে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে কম্পিউটারে সলিডওয়ার্কস অথবা Fusion 360-তে আপনি হচ্ছে ওটাকে ডিজাইন করে বাস্তব একটা রূপ এনে তারপর হচ্ছে সকলের মধ্যে শেয়ার করবেন যে আসলে এইভাবে এভাবে কাজ করবে। তারপর হচ্ছে ওইটাকে নিয়ে যে কিভাবে কোনটা অ্যাড করলে আরো বেটার হবে, সেই ক্ষেত্রে আমরা ওইটা নিয়ে কাজ করি। মানে প্রথমত অবস্থা হচ্ছে ড্রয়িংটা মেইন, মানে হচ্ছে করণীয় জিনিসটাকে ড্রয়িংটা আচ্ছা, হ্যাঁ, করতে প্রথমে হবে। তো ড্রয়িং করতে হয়, যে Drawing করতে কোনো বা প্ল্যানিং হ্যাঁ, করতেও না ড্রয়িং আগে করা। ভাবতে হবে যে এরকম করে করছি, এটা হ্যাঁ। কিভাবে করা যায়। সেক্ষেত্রে মনে আমাকে বললে তো বুঝবো না, সেক্ষেত্রে ড্রয়িং এ করি, তারপর হচ্ছে বোঝা যায় আসলে কিভাবে কোনটা অ্যাড করব। আপনাদের যে প্রোডাকশন ফার্ম আছে সেখানে সাধারণ মানুষরাও রোবট অর্ডার করতে পারবে এবং হ্যাঁ, পাশাপাশি সরকার, ইন্ডাস্ট্রি তো আচ্ছা, অর্ডার করতে পারবে। যেমন আমি বড় অলরেডি আপনারা ইন্ডাস্ট্রি মনে কাজ হয় করেছি, কাজ হ্যাঁ, করছেন। আমি অনেক ইন্ডাস্ট্রির মেশিন তৈরি করে দিয়েছি এবং কাজ করছি আর কি। এবং ইউনিভার্সিটির বড় বড় ইউনিভার্সিটির অনেক প্রজেক্টে আমি সহযোগিতা করতে পেরেছি আর কি। হ্যাঁ, এই যে আপনার পড়াশোনা করার পরে আপনি নিজে একটা ফার্ম ক্রিয়েট করে ফেললেন, কি পরিমাণ সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা কি ভালো সাড়া ভবিষ্যতে পাচ্ছি। তাহলে রোবটের উপরে নির্ভরশীল হয়ে যাব? পুরোপুরি তো হওয়া যাবে না, নিজের প্রতি একটু কনফিডেন্স থাকা লাগবে এবং ওইভাবে কাজ করা লাগবে। তারপর রোবোটিক্সকে অনেক সময় দিতে হবে। যেমন আমার ইচ্ছা ছিল রোবোটিক্স করা, সেই জন্য আমি হচ্ছে রোবোটিক্সকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকেই। সেই জন্য আসলে রোবোটিক্সের প্রতি আমার সব কাজই অনেক ভালো লাগে। তো সেই ক্ষেত্রে রোবোটিক্সকে আমি বেশি একটু প্রায়োরিটি দিই আর কি লাইফে। আমার কল্পনায় শুধু একটা রোবট আমার চোখে ভাসে যখন আমি সায়েন্টিফিক মুভিগুলো দেখি। আচ্ছা, আমি আচ্ছা। ভিতরে ভিতরে আমি চাই এরকম রোবট আমার কখনো থাকুক আর কি। একজন ছোট বন্ধু, সে হবে আমার বন্ধু রোবট, এবং সেই রোবটে সব ফোন কলস, ভিডিও কলস, আচ্ছা। রেকর্ড সবকিছু করা যাবে। সে আমার ছবিও তুলে দিতে পারবে, আচ্ছা, এবং সে হচ্ছে যে রাত জেগে, সে ঘুমাবে না, রাত জেগে আমাকে পাহারা দিতে আচ্ছা, পারবে। আচ্ছা, হ্যাঁ। এই ধরনের রোবট কি বানানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই এরকম রোবট অবশ্যই আছে, যেরকম হচ্ছে আপনার রান্নাতে হেল্প করবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনাকে সার্ভ করবে, এরকম গল্প robot, করবে। হ্যাঁ, গল্প করবে। আপনি চাইলে এরকম ছোট ছোট Like রোবট আছে, ChatGPT হ্যাঁ, এর মতো। ChatGPT-র মতো, অ্যালেক্সার মতো ছোট ছোট। হ্যাঁ। এখন অলরেডি এগুলো হচ্ছে কিনতেও পাওয়া যায় এবং হচ্ছে চাইলে ওইগুলো মানে তৈরিও করা যায় খুব ইজি। রিফাত, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, মেঘনাতে। আর আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকাতে। বাহ। বাবা মা কেমন? আলহামদুলিল্লাহ কেমন সবাই ভালো আছেন? আছেন। এবং আপনার এই সফলতায় ওনাদের অভিব্যক্তি কি? আসলে তাদের অনেক ইচ্ছা ছিল আমাকে ইঞ্জিনিয়ার করবে, তো আমিও তাদের আশাটা রাখতে পেরেছি এবং তারা আপনি অনেক, তো শুধুমাত্র ইঞ্জিনিয়ার নন, আপনি সফল একজন বিজ্ঞানীও। হ্যাঁ, বলা যায়। জি, তো সেই ক্ষেত্রে তারা অনেক প্রাউড ফিল করে আর কি। অবশ্যই। আপনার স্যারেরা? আর স্যাররা অনেক প্রাউড ফিল করে আমাকে নিয়ে, যেরকম হচ্ছে যে অনেক স্টুডেন্টকে আসলে শেখাতে পারি এবং তাদেরকে অনেক রোবোটিক্সের যে প্রবলেমগুলো সেগুলো সলভিং করার জন্য যেই ধারণাগুলো থাকে সেগুলো দিতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যাররা আমাকে অনেক ভালো। আপনার কিছু নিউজ আমরা কালেক্ট করি। আচ্ছা, সেটা হচ্ছে আপনি সিপিআই পলিটেকনিক ঢাকা থেকে পড়াশোনা করেছেন এবং পরিবারে মেধাবী শিক্ষার্থী। শুধুমাত্র পরিবারের না, এবং পুরো ইনস্টিটিউটে আপনি মেধাবী একজন শিক্ষার্থী। আপনি 2 বার যুক্তরাষ্ট্রে গিয়েছেন মনে হয়। জি, এবং রোবোবোট 2026-এ অংশ নিয়েছেন, এবং আপনি ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স টেকনোলজি অধ্যয়নরত থাকা অবস্থায় অর্জন করেছেন। অসাধারণ সাফল্য। এবং নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রিভার চ্যালেঞ্জ এর অংশগ্রহণ করেছেন এবং বিশ্বে 10ম স্থানে অর্জন করেছেন। এবং আপনি গবেষণাপত্র রেডি করেছেন। জি, যেটা নিয়ে রিসার্চ পেপার ছিল, যেটা হচ্ছে যে IEEE জার্নালে পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সেটা কি এটা হচ্ছে একটি সিএনসি মেশিন নিয়ে, কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল। যেটা হচ্ছে যে সিএনসি মেশিন, লাইক হচ্ছে আমরা যে রোবটের পার্টস যে তৈরি করি, সেই পার্টসের জন্য যে কাটিং অথবা ডিজাইনিং প্রয়োজন হয়, সেটা আসলে আমরা সিএনসি মেশিন দিয়ে করে থাকি। আচ্ছা, আমরা নিউজে পড়লাম যে আপনারা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে অর্থনীতির একটা সুদূর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, এবং সেই জন্য আপনারা মেরিন রিলেটেড যতগুলো রোবট আছে আপনারা এটা নিয়ে কাজ করছেন। হ্যাঁ,
যেমন রোবোসাপ যেটা বললাম আন্ডার ওয়াটার রোবট, তো সেটা নিয়ে হচ্ছে কাজ করছি। এবং রোবোবোর্ড যেটা হচ্ছে আমরা কম্পিটিশন করে এসেছি, কি সেটা ধরনের ফ্লোরিডাতে। অর্থনীতিতে ওরা হেল্প করতে পারে? যেমন হচ্ছে যে কিছুদিন আগে দেখলেন যে একটি বাস মানে এটা ডুবে গিয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। জি। তো সেখানে দেখা যাচ্ছে মানুষ আচ্ছা, নিচে থেকে হচ্ছে একটা পানির নিচে ডুবে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ডুবুরি যেতে হলে দেখা যায় তাকে অনেক টাকা দিতে হয় এবং অনেক সময় প্রয়োজন হয় এবং অনেক হচ্ছে একটা ব্যয়বহুল একটা জিনিস, অনেক সময়ের একটা বিষয়। সেই ক্ষেত্রে আমাদের যেই মানে রোবটটা যেটা হচ্ছে রোবোসাপ, তো সেই রোবোসাপ যেটা ওইটা হচ্ছে পানির নিচে অটোমেটিক যাবে, যাওয়ার পর এটা কিন্তু হিউম্যান কন্ট্রোল করতে পারবে এবং হচ্ছে অটোমেটিকও সে কন্ট্রোল হবে। ওকে, ওকে হিউম্যানকে রেস্কিউ করার মতো সে কাজ করতে পারবে। হ্যাঁ, ট্রেন আপ থাকবে যে Okay, তাকে great. একটি লাইফ জ্যাকেট নিচে পাঠিয়ে দিতে পারে অথবা বিভিন্নভাবে তাকে হেল্প করতে সাহায্য করবে আর কি। হ্যাঁ, যেমন বাসের ভিতরে থাকলে তো যে হ্যাঁ, কাজ আছে কাজ আছে। সেগুলো সেগুলো খুলতে আমরা হবে, উপর থেকে হ্যাঁ। দেখতে পারবো যে আসলে মানে ভিতরে কি মানুষ Oh, আছে অথবা nice. নাই, সেখানে আপনারা দেখতে পারবো। খুবই উপকৃত জিনিস। এবং রোবট কখনো হিউম্যানের বিপরীতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা আসলে আমরা কি হুমকির মুখে পড়তে পারি কিনা? এটা আসলে হুমকির মুখে আমরা পড়বো যখন যখন আমরা এটাকে ভালোভাবে ইউজ করবো না তখন, কিন্তু এভাবে আমি দেখতেছি যে হুমকির মুখে পড়ার মতো কোনো ওয়ে নাই। বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? বাংলাদেশকে নিয়ে তো অনেক বড় স্বপ্ন, যে বাংলাদেশকে স্বপ্ন নিয়ে আছি বলে আসলে আজকে এই পর্যন্ত আসা। তো অবশ্যই বাংলাদেশ নিয়ে মানে অনেক স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের যেই ব্যবস্থা সেটাকে আরো উন্নয়ন করতে, এবং দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জ্যাম, সেই জ্যামের জন্য কিছু করতে। তারপরে দেখা যাচ্ছে অনেক সমস্যা, সেই সমস্যাকে সমাধান করতে। যেমন ইন্ডাস্ট্রিতে রোবোটিক্স নিয়ে আসলে দেখা যাচ্ছে আমরা বড় একটি অর্থনীতির একটি দেশ হতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় একটি সাফল্য হবে। আমাদের নেক্সট জেন আচ্ছা। দর্শকদের জন্য যদি কিছু বলেন। আচ্ছা, নেক্সট জেন দর্শকদের জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা থাকলে এটা অবশ্যই মানে এটা করতে পারবেন। তো ভিতরে হচ্ছে আপনাকে ইচ্ছা থাকতে হবে এবং স্ট্রাগল থাকতে হবে। আপনি যেটা চাবেন সেটা মন থেকে চাইলে মানে চাওয়ার পর আপনি সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। তো নেক্সট জেনকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে উপস্থিত করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আপনাকেও অভিনন্দন। এবং আমরা এত সহজে এই শোটা আজকে কমপ্লিট করছি না উইদাউট র্যাপিড ফায়ার। আপনার জন্য আমরা কিছু র্যাপিড ফায়ার সুন্দর করে সাজিয়েছি, ঝটপট উত্তর দিবেন এক কথায়। মুন না মার্স? মুন। রোবট না হিউম্যান? অবশ্যই রোবট। নাসা না স্পেস? স্পেস। এআই না রোবোটিক্স? রোবোটিক্স। কোডিং অর ডিজাইনিং? দুইটাই। এলন মাস্ক না নিজের পথ? নিজের পথ। খুব সুন্দর। আচ্ছা, বাংলাদেশ কি ভবিষ্যতে স্পেস টেকনোলজিতে বড় ভূমিকা রাখতে পারবে? ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জি। আর বাংলাদেশ তরুণদের মধ্যে সবচেয়ে বড় সম্ভাবনা কোথায়? রোবোটিক্স ইন্ডাস্ট্রিতে। আপনার ড্রিম প্রজেক্ট? আমার ড্রিম প্রজেক্ট আমি যেটা করছি সেটাই। খুব ভালো লাগলো রিফাত, আপনার সাথে আজকে নেক্সট জেনে আড্ডা করতে পেরে। আমরা আপনার সফলতা কামনা করি এবং আপনি যে কাজগুলো করেছেন এটাতে আমরা সত্যি সত্যি গর্বিত আপনাকে নিয়ে, এবং আশা করছি আমাদেরকে যারা দেখছে ওনারাও আগ্রহী হবেন, বিজ্ঞান নিয়ে আরও চর্চা করবেন। শুধু চর্চা করলেই নয়, এটা নিয়ে যে বিস্তার পড়াশোনা দরকার এবং যে রোবোটিক নিয়ে জানার আগ্রহটা আগে থাকতে হবে, থাকাটা খুবই জরুরি। আসলে যারা রোবোটিক্স নিয়ে কাজ করে তাদের পড়ালেখাটা একটু দুর্বল হয়, এটাই। তাই? হ্যাঁ, কিভাবে সম্ভব? এটা হয়, এটা যারা আসলে এখন দেখছে তাদের আসলে বুঝতে পারবে যে যারা রোবোটিক্স নিয়ে কাজ করে তারা পড়ালেখা একটু কম ফোকাস দিতে পারে। জি, সারাদিন রোবোটিক্স নিয়ে থাকতে হয়। তাও আমরা আশা করব যারা হচ্ছে বা আমরা দেখে থাকি রোবট নিয়ে দারুণ দারুণ আবিষ্কার, আমরা আরো ভবিষ্যতে দেখব। দর্শক হিসেবে আমরা আশা করব যে ওনারা ভালো কিছু, কল্যাণকর কিছু মানব জাতিকে উপহার দিবেন। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আরো জানাবেন কেমন আমাদের এই অনুষ্ঠানটা তে যিনি গেস্ট আসছেন ওনার কথা কেমন লাগলো। আর আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলেও আমাদেরকে কমেন্টে করতে পারেন, আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে যারা এতদিন আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আমাদের ভিডিও এবং যে বিগত এপিসোডগুলো আছে সেগুলো শেয়ার করবেন, আরও মানুষকে দেখার জন্য সাহায্য করবেন। ভালো থাকবেন।